আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ সারাদিন আমি বিভিন্ন জায়গায় যখন যেখানে গিয়েছি একটাই আলোচনা ছিল, সেটা হলো যে গতকাল বলতে পারে এই শব্দটার কি ব্যাখ্যা, ওনার এইভাবে বলার কি ব্যাখ্যা, ওনার বডি ল্যাঙ্গুয়েজের কি ব্যাখ্যা, এবং উনি এই সময়ে কেন বললেন, কাদের উপস্থিতিতে বললেন, এই সবগুলি বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবং আমার কাছে দুটো সংবাদ মাধ্যম আজকে এই বিষয়ে আমার রিয়েকশন জানতে চেয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছি। আমি তাদের রিয়েকশন আমার মতো করে দিয়েছি, যা কিছুটা আমি গতকালকে আপনাদেরকেও দিয়েছিলাম আমার এই চ্যানেলে। আমার যে রিয়েকশন, আমার যে উপলব্ধি, সেটা যে সত্য, এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না। আমি যেভাবে ভেবেছি আমি কেবল সেই কথাটাই ব্যাখ্যা করেছি আপনাদের সামনে। আজ আমি ওনার বক্তব্যের একটু পেছনে যেতে চাই। মানে আমি বলতে চাচ্ছি উনি কোন পটভূমিতে এই কথাগুলি বললেন, দেশে এখন আসলে কি পরিস্থিতি বিরাজ করছে। অগাস্টে 5ই আগস্টে শেখ হাসিনার পতনের পর এই দেশের মানুষ এই যে এত রক্ত দিয়ে একটা আন্দোলন করলো, একটা পতন ঘটালো, একটা গণ অভ্যুত্থান করলো। মনে রাখবেন, এটা কিন্তু গণ অভ্যুত্থান, ছাত্র অভ্যুত্থান নয়। এই যে একটা নতুন সরকারকে নিয়োগ করলো ছাত্ররা, মাথায় রাখবেন। তারা এসে কাদের প্রত্যাশা পূরণ করলো? সারা দেশের মানুষের প্রত্যাশা পূরণ করলো, নাকি ছাত্রদের নেতা হিসেবে নিজেদের জাহির করা ব্যক্তিদের প্রত্যাশা পূরণ করলো? এবং তারপর দেশে আইন শৃঙ্খলার কি পরিস্থিতি নেমে আসলো, দেশে মব কালচার কোথায় গিয়ে ঠেকলো, ট্যাগ কালচার কোথায় গিয়ে ঠেকলো, এই সবই কিন্তু আলোচনার বিষয়। মানুষ কি নিরাপদ? কালকে দেখলাম শিক্ষা সফরে যাচ্ছে কয়েকটা বাসে করে, সেটা থামিয়েও ডাকাতি হয়েছে। যাত্রীবাহী কোচ, রাতের বেলাতে নাইট কোচগুলো হয়, সেগুলো এখন আর নিরাপদ বিবেচিত হচ্ছে না। এই যে অস্থিরতা, সেই অস্থিরতার প্রেক্ষিতেই কিন্তু ওরা অস্থিরতা চূড়ান্ত রূপ ধারণ করেছে। এবং এই অস্থিরতাকে স্বীকার করে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা যখন মধ্যরাতে একটা প্রেস কনফারেন্স ডেকে মানে হাস্যকর সব কথাবার্তা। কিন্তু আমি এই আলোচনার আগে আরেকটা কথা বলতে চাই যে এই আলোচনার পেছনে কি আর কিছু নেই? আপনারা একটু চিন্তা করে দেখেন, ঠিক এই ঘটনার দুদিন আগে মানে 25 তারিখে উনি বক্তৃতাটা দিলেন, 23 তারিখে দেশের একটা 5 তারকা হোটেলে একটা নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। আমি এই নতুন সংগঠনের আত্মপ্রকাশের যে নিউজটা বেরিয়েছে দৈনিক প্রথম আলোতে, আমি সেই প্রথম আলোর শিরোনামটা আপনাদের পড়ে শোনাই। নতুন গবেষণা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ অনুষ্ঠানে 3 সেনা প্রধান সহ রাজনীতিবিদরা, এই হলো নিউজটা। এবং এই নিউজটার পুরো আয়তন 300 ওয়ার্ডের একটা নিউজ, 300 ওয়ার্ডের একটা রিপোর্ট। সেই 300 ওয়ার্ডের রিপোর্টে আমি আপনাদের কিছু পড়ে শোনাতে চাই, আপনারা একটু শুনুন। সেখানে কি বলা হয়েছে? দেশের নতুন একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটেছে। ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ নামে নতুন এই ফজলে এলাহি আকবর। ফজলে এলাহি আকবর সম্পর্কে আপনাদের হয়তো কেউ কেউ জানেন, কেউ কেউ জানেন না। উনি খালেদা জিয়া যখন বিএনপি সরকার ছিল, খালেদা জিয়ার সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিলেন এবং বিএনপি লাইনের উনি সাবেক সেনা অফিসার, সে ওনাকে সবাই চিনে। তারপরে আর তেমন কিছু নাই, কিন্তু এখানে কি হয়েছে না হয় সেটা নাই। তারপর বলা হলো অনুষ্ঠানে কে কে ছিলেন, তার কাহিনী। এবং পুরো নিউজটার মধ্যে 85% স্পেস জুড়ে আছে কে কে ছিলেন। 85 হবে না, 90% জুড়ে হবে। 90% জুড়ে ছিল কে কে ছিলেন। এখানে আর কিছু হয়নি আলোচনা কি হয়েছে কেউ বলে না, কারো কথা উল্লেখ নেই। আলোচনা কিন্তু করেছেন, সেনাপ্রধান নিজেও বক্তৃতা দিয়েছেন, সেই বক্তৃতাও কিন্তু এই রিপোর্ট আপনি পাবেন না। এখানে এখন দেখেন কে কে ছিলেন, আমি একটু আলোচনা আপনাদেরকে করি এই ব্যাপারটা নিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান ওয়াকরুজ্জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনীর প্রধান অ্যাডভান এবং অবসরপ্রাপ্ত বেশ কিছু সেনা কর্মকর্তা এরা উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর লোকজন। আর কে ছিলেন? রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল হোসেন জাবিউল্লাহ, তারপরে খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুল সাত্তার, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহাদি আমিন, শামা উবায়েদ, মওদুদ হোসেন, আলমগীর পাভেল, শাহরুল কবির খান, আরো অনেকে ছিলেন। এই কজন নাম আছে।
না, এছাড়াও ছিলেন অন্যান্য পলিটিশিয়ানদের মধ্যে নাগরিকত্বের ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ। আরও ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ABM ওবায়দুল ইসলাম, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালাম, সাবেক পুলিশ প্রধান আশরাফুল হুদা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সহ অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সরকারি বেসরকারি রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, আইনজ্ঞ অধ্যাপক বুরহানুদ্দিন খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। বলেন ছিলেন নাকি? ছিলেন নাকি? সরকারি বেসরকারি কে ছিলেন না? প্রশ্নটা হলো, এই থিঙ্ক ট্যাঙ্ক কারা বানাচ্ছেন? কেন বানাচ্ছেন? এরা কি থিঙ্ক করতেছেন? এই ট্যাঙ্কের থেকে থিঙ্কিং এর কতটুকু কি বের হয়েছে যে এই থিঙ্ক ট্যাঙ্কের আলোচনা বসার দুদিনের মধ্যেই ওয়াকরুজ্জামান এত কিছু বলছেন, এবং পরবর্তীতে দুদিনের মাথায় যেটা রাওয়া ক্লাবরি বলেছেন, ওখানেও কিন্তু এই মেজর নুরুদ্দিন এরা উপস্থিত ছিলেন। তো এখন সব মিলিয়ে কি দাঁড়ালো? আজকে ওনার এই বক্তব্যের পরে, ওনার যে কালকে যে অনুষ্ঠানে উনি বক্তব্য দিয়েছেন, যে বক্তব্য সবাই এখন আলোচনা করছেন, সেই বক্তব্য নিয়ে নানা জনে নানা কথা বলছে, দেশি বিদেশি পত্রপত্রিকা লেখালেখি হচ্ছে। কিন্তু আর্মি চিফ একটা বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্য অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই ইঙ্গিতপূর্ণ। আমি নিজেও এই বক্তব্য নিয়ে কালকে আলোচনা করেছি এবং আমি পার্সোনালি বলেছি আমি কিন্তু এই বক্তব্যে আনহ্যাপি নই। কারণ আমি মনে করি যে কাউকে না কাউকে বলা উচিত ছিল, কেউ না কেউ তো বলবে যে যা চলছে তা ঠিক হচ্ছে না, যা চলছে তা ঠিক হচ্ছে না, আপনার অধিকার নেই এই পদে থাকার। আমরা অপেক্ষা করেছিলাম কে বলবে, কে বলবে। সাধারণ মানুষ তো বলছে, কিন্তু ওনাকে বলার মতো, প্রেশার দিয়ে বলার মতো কে ছিল? এই সেনাপ্রধান ছিলেন। আপনাদের বলবেন আমি সেনাপ্রধানের দালালি করছি, বলতে পারেন ভাই, কিন্তু আমি সমাজের মানুষের যে আকাঙ্ক্ষাটা, আমি সেটার কথা বলছি। আজকে যে দুঃসহ পরিস্থিতির মধ্যে আমরা আছি, কে বলবে? বলছে না কেন কেউ? করছে না কেন কেউ? কিছু হচ্ছে কি সারা দেশে? এই পরিস্থিতিতে আমি দেখলাম দেশি বিদেশি, বিশেষ করে ভারতের, পাকিস্তানের এই সংবাদ মাধ্যমগুলো, মিডিয়াগুলো এই সেনাপ্রধানের বক্তব্য নিয়ে নানাভাবে নিউজ করেছে। কেউ এটাকে টুইস্ট করেছে, কেউ এর মধ্যে ইঙ্গিত খুঁজে বেড়াচ্ছে, কেউ এর মধ্যে অন্য কোনো লক্ষ্য খুঁজে বেড়াচ্ছে। আমি কোনো কিছুই খুঁজছি না, আমি কেবল বলতে চাচ্ছি যে এমন বক্তব্যের পর তারপরও কি আমাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ঘুম ভাঙবে না? ঘুম কিন্তু ভাঙা উচিত। তারপরেও এই বৃদ্ধ লোকগুলো ঘুমিয়ে থাকেন, তাদের ঘুম ভাঙানোর ব্যবস্থা করা উচিত।